নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কালকে আমি বলেছিলাম যে নাগরিকত্বের প্রশ্নে বিভিন্ন বড় বড় দল, বিশেষ করে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম, তাদের কি ভূমিকা অতীতে ছিল সেটা নিয়ে আমি দু চার কথা বলবো। আমি এই আলোচনা করার পরিকল্পনা করি এই কারণে, অনেকেই আমার কাছে জানতে চাইছেন, কেউ কেউ টেলিফোন করছেন, কেউ আমাদের ভিডিও দেখে সেখানে মন্তব্য লিখছেন। তারা জানতে চাইছেন যে আসলে কোন রাজনৈতিক দলের উপর উদ্বাস্তুরা ভরসা করবেন, কারা উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান করতে পারে বলে আমি মনে করি, সেটা জানতে চেয়েছেন। এবং সেই সঙ্গে এটাও বলছেন যে লোকসভা নির্বাচন আসন্ন, এইটা যদি ঠিকমতো বোঝা যায় তাহলে এই নির্বাচনে তার উপর ভিত্তি করে ভোট দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া যায় কোন দলকে ভোট দেবেন বা কোন দলের বিরোধিতা করবেন। এই কারণেই আমি ভেবেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের অতীত ভূমিকা, সেটা নিয়ে কিছু আলোচনা করব। আসলে সব উদ্বাস্তু মানুষেরা যারা এই বিষয়টা নিয়ে চর্চা করেননি, তারা তো সব খবর রাখেন না। আর আমরা যারা চর্চা করেছি তারাও যে সব খবর রাখি এরকম নয়। বহু খবর আছে যেগুলো হয়তো আমরা জানি না। তো তবুও 20-25 বছর ধরে এই কাজটার মধ্যে আছি। কিছু কিছু খবরাখবর তো আমার কাছে আছে, কিছু কিছু তথ্য আমার কাছে আছে। সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে সেগুলো আপনাদের যতটুকু আমি জানি সেটা জানাবো, এবং তার উপর ভিত্তি করে যাতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। যদিও এই আলোচনার শুরুতে একটু বলে রাখি, কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা বা বিরোধিতা করা, এইটা তো শুধুমাত্র একটা সিদ্ধান্তের উপর ভিত্তি করে হয় না। বহু কিছু আছে, বহু রাজনৈতিক বিষয় দিয়ে আছে যার উপর নির্ভর করে মানুষকে সিদ্ধান্ত নিতে হয়, এবং সেভাবে মানুষ সিদ্ধান্ত নেন। কিন্তু তা সত্ত্বেও আজকের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, বিশেষ করে এই যে ডিঅ্যাক্টিভেট হয়ে গেল আধার কার্ড, এই ঘটনাটা হওয়ার পর, তারপরে ঠাকুরনগরে প্রায় 1,500 মানুষের বাড়িতে নোটিশ এসেছে। নোটিশটা 20 ফেব্রুয়ারি সই করেছে কর্তৃপক্ষ, এবং 27 ফেব্রুয়ারির মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নির্দেশ দিয়ে দিয়েছে কার সঙ্গে দেখা করতে হবে। সেখানে দেখা করতে হবে নাগরিকত্বের প্রমাণ নিয়ে, না হলে বলা হয়েছে যে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে। তো অনেকেই মনে করছেন যে এই প্রক্রিয়াটা আপাতত স্থগিত থাকলেও, মানে এটা বন্ধ হয়ে গেছে এইটা কেউ ভাবছেন না। সবাই ভাবছেন আপাতত এটা স্থগিত হয়ে আছে, নির্বাচন মিটে গেলেই একটা বড় বিপর্যয় হতে পারে। সেইটা যেমন একটা বিষয়, যে কারণে এই সব আলোচনাগুলো খুব প্রাসঙ্গিক হয়েছে। তাছাড়া ওই K-19 4.5 বছর পরে রুলস বেরিয়েছে, ফলে উদ্বাস্তুদের কাছে এই নির্বাচনে অন্যান্য সব ইস্যু ছাপিয়ে নাগরিকত্বের ইস্যুটা সামনে চলে এসছে। আর এটা তো ঠিক যে আমি যদি এই দেশের নাগরিকই না হই, তাহলে এই দেশের উন্নয়ন, এই দেশের অনুন্নয়ন, এই দেশের ভালোর জন্যে মন্দর জন্যে কে কোন দল কতটা ভালো কাজ করেছে করেনি, কতটা ভালো কাজ করতে পারে আগামী দিনে করবে বা করবে না, এই সমস্ত নিয়ে আমি যদি দেশের নাগরিকই না থাকি, তাহলে স্বাভাবিকভাবে মানুষের ইন্টারেস্ট, সেই সব মানুষের ইন্টারেস্ট কমে যায়।
যে কারণে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে সবাই জানতে চাইছেন, আমরাও আলোচনা করছি। তো কালকে বিজেপির অতীতের কীর্তি কাহিনী আমরা কিছু আলোচনা করেছি, যতটা মনে পড়েছিল। ভিডিওটা করার পরে দেখলাম কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে গেছে। আসলে এইসব কাজে তো অভ্যস্ত নই, ভাবি অনেক কথা বলার সময় সবটা হয়তো মনে রইল না। এই বক্তৃতা করতে গেলে কিন্তু অনেক দিন থেকে করি, এটা মনে পড়ে যায়, একটার পর একটা মনে পড়ে যায়। কিন্তু এই ভিডিও করতে গিয়ে সামনে কেউ থাকে না, একটা বড় সমস্যা। অনেক সময় মনোসংযোগ নষ্ট হয় এবং এই সবগুলো ঘটে যায়। তো আমি একটা কথা বলি, কালকে যে সমস্ত বিজেপির সম্পর্কে আমরা বলেছি, এই পুরো পর্যায়কাল মানে 1999 থেকে 2004 এই পর্যায়কালেই আসলে বিজেপি আইনগুলো তৈরি করেছে। আর এই গোটা পর্যায়কালে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো সভানেত্রী বা নেত্রী, তিনি কিন্তু বিজেপির সাথেই ছিলেন, বিজেপি গভর্নমেন্টে ছিলেন, সেখানকার ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। ফলে ওই যে কাজ, সেটা যদি কুকাজ হয় তাহলে কুকাজ, অকাজ হলে অকাজ, আর কীর্তি যদি হয় তাহলে সেই কীর্তি, এ সবটার কিন্তু ভাগিদার কম বেশি মমতা ব্যানার্জি ছিলেন, তৃণমূল কংগ্রেস ছিল। এবারে মমতা ব্যানার্জি সম্পর্কে অনেক কথা আপনারা জানেন, আমি আর দুই একটা কথা বলি, এবং সেটাও আমি ওই 20-25 বছরের আগের কাহিনীতে আমি যাব না, আমি মোটামুটি এর মধ্যেই সীমাবদ্ধ রাখছি। কারণ এই সময়টা আমি জানি, আমি তার প্রত্যক্ষ সাক্ষী, প্রত্যক্ষদর্শী। এই কাজটা নিয়ে আমি ডিল করেছি, তাদের সাথে দেখা করেছি, কথা বলেছি, খবরের কাগজ পড়েছি, মনোযোগ দিয়ে পড়েছি। ওই সব খবরগুলো অনেকেই হয়তো ওভারলুক করে গেছেন, এই কারণে আমি এটা বলছি। আপনারা তো এইটা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের বিরুদ্ধে বলা যায় জেহাদ ঘোষণা করেছিলেন, যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার লোকজন এবং তিনি নিজেও, তারা ওই যে পর্যবেক্ষক যারা আসেন, সেই পর্যবেক্ষকদের কাছে মানে নালিশ করেছেন, বারে বারে নালিশ করেছেন যে বাংলাদেশ থেকে আসা লোকজনের নাম ভোটার তালিকায় আছে। এই কথাটা একটুখানি খেয়াল করে শুনবেন, বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় আছে, এইটাই ছিল তাদের অভিযোগের মূল সুর। তার মানে অর্থ দাঁড়ায় ভোটার তালিকায় নাম থাকলেই তিনি নাগরিক, তা কিন্তু নয়। ভোটার তালিকায় নাম আছে অথচ তিনি বাংলাদেশি, এই তত্ত্ব কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রীর। এইটা তিনি বারবার বলেছেন, বারবার তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে, তার পর্যবেক্ষকদের কাছে, বিডিও অফিসে, এসডিও অফিসে তারা ডেপুটেশন দিয়েছে। এখন আপনি বলতে পারেন যে আমি যে কথাটা বলছি সেটা ঠিক কিনা। তো আমি এই জন্যে, আমার কাছে একটা ডকুমেন্ট আজও আছে, আমি আপনাদের একটু দেখাই। আপনারা দেখুন তো, দেখে বুঝতে পারছেন, পড়া যাচ্ছে এটা? একটু দেখুন খেয়াল করে যদি পড়া যায়। এইটা হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটা লেটার হেড। এইটার ডেট হচ্ছে 10/1/2006, 2006 সালের জানুয়ারি মাসের 10 তারিখ। তারা উত্তর 24 পরগনার নির্বাচনী পর্যবেক্ষককে, মানে টু দি অবজারভার নর্থ 24 পরগনাস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এইখানে তারা এই মাস পিটিশনটা করেন। মাস পিটিশন নয়, এটা
তৃণমূল কংগ্রেসের 8-9 জন মূল নেতা, এটা বনগাঁ এলাকার ঘটনা, তারা সই করে এই চিঠিটা জমা দেন, তার একটা জেরক্স কপি। যারা সই করেছিলেন তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ভূপেন শেঠ, তিনি এই এলাকার তৃণমূলের বলা যায় উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের একজন প্রতিষ্ঠাতা, বনগাঁর বিধায়ক ছিলেন, জনপ্রিয় বিধায়ক ছিলেন ভূপেন শেঠ। রতন ঘোষ, তিনিও সই করেছেন। এই এই উত্তর 24 পরগনার বিশেষ করে বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে একজন খুব বড় নেতা। তারপরে পরপর অনেকগুলো নাম আছে, আমি সব নামগুলো পড়ছি না। অলোক নন্দী আছেন, চন্দন মুখার্জি আছেন, তারপরে অলোক নন্দী, পঙ্কজ কী যেন একটা, এটা আমি পড়তে পারছি না, এরকম আছেন। তার মধ্যে আরেকটা নাম খুব গুরুত্বপূর্ণ, সেই নামটা হলো বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাসকে, বিশ্বজিৎ দাস সেই মানুষটি যিনি গত বিধানসভা কেন্দ্রে চলে গেছিলেন বিজেপিতে, তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছিলেন। বিজেপিতে গিয়ে বনগাঁ নয়, বাগদা বিধানসভা কেন্দ্রের এমএলএ হন, তৃণমূলকে হারিয়ে এমএলএ হন বিজেপির টিকিটে। তিনি আবার নাকি ফিরে এসেছেন তৃণমূল কংগ্রেসে, এবং তাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে এবার তিনি বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী। এই যে ভোটার তালিকা থেকে নাম কেটে দিতে হবে, ভোটার তালিকা থেকে বাংলাদেশ থেকে আসা লোকজনের নাম কেটে দিতে হবে, এই আবেদন করে অবজারভার নর্থ 24 পরগনাজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাকে চিঠি লিখেছেন। কয়েকজনে লিখেছেন, তার মধ্যে বিশ্বজিৎ দাসও আছেন। চিঠির তারিখ হচ্ছে 2006 সালের জানুয়ারি মাসের 10 তারিখ। ফলে এইটা একটা ডকুমেন্ট যেটাতে আপনারা খানিকটা বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে, মানে যদি বলেন ফ্রম দ্য কোর অফ দ্য হার্ট, অন্তরের যে অনুভূতি তাদের, সে অনুভূতির প্রকাশ এটা একটা আপনারা পাবেন। কারোর যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে এই লোকগুলো কংগ্রেসকে সমর্থন করছেন না সিপিএমকে সমর্থন করছেন বা তৃণমূলের বিরোধিতা করছেন, এই কারণে তাদের একেবারে মানে জীবনের মতো বা কয়েক প্রজন্ম যাতে শেষ হয়ে যায় এমন অভিযোগ করা, এটা মানুষের ন্যূনতম উদ্বাস্তুদের সম্পর্কে ভালোবাসা থাকলে এটা করা যায় না। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস করেছেন। এবং এরকম সময় আপনারা জানেন যে উনি এই বিশ্বজিৎ দাস যে বনগাঁর এখন প্রার্থী, এই গাইঘাটা কেন্দ্রে, তখন জ্যোতিপ্রিয় মল্লিক বলতে গেলে একেবারে রাইট হ্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের। জ্যোতিপ্রিয় মল্লিক এইখানে 375 জনের একটা মানে ভোটার তালিকায় নাম আছে, যেটা তৃণমূল কংগ্রেস মনে করছেন যে এরা বাংলাদেশ থেকে 71 সালের পরে এসেছেন, ভোটার তালিকায় নাম উঠেছে। এই রকম বাছাই করে ভোটার তালিকা থেকে 375 জনের একটা তালিকা তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেন। সে মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা লোকসভাতে ওই তালিকাটা হাতে করে নিয়ে, গোছা করে নিয়ে গিয়ে সেখানে দাবি করেন যে এই যে বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় উঠছে, এইটা নিয়ে পার্লামেন্টে তিনি আলোচনা দাবি করেন। এবং সেইটা স্পিকার, সেদিন বোধহয় স্পিকার ছিলেন না, সোমনাথবাবু ছিলেন না, বোধহয় ডেপুটি স্পিকার চালাচ্ছিলেন সভা, তিনি এটাতে রাজি হননি। রাজি না হওয়ার কারণ বোধহয় একটা নিয়ম আছে যে একটা বিষয় নিয়ে যখন একটা পার্লামেন্ট সেশনে আলোচনা হয়ে যায়, ওই একই বিষয় নিয়ে ওই একই সেশনে আর দ্বিতীয়বার আলোচনা হয় না। তা এই উদ্বাস্তু বিষয়টা নিয়ে তারা আগেই পার্লামেন্টে আলোচনা হয়ে গেছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আবার এইটা নিয়ে আলোচনা দাবি করেছিলেন,
তখন স্পিকার বা ডেপুটি স্পিকার রাজি হননি, যে কারণে তিনি ওইটা ছুঁড়ে মেরেছিলেন, যেটা সারা দেশের মানুষ দেখেছিলেন। তো এইটা দেখুন, অনেকেই এই উদ্বাস্তুদের বিষয় নিয়ে অনেকেই বিরোধিতা করেছেন, এটা আমরা জানি বিভিন্নভাবে। যেমন কালকে আমরা বললাম বিজেপি কত কত জায়গাতে, জলপাইগুড়ি ইত্যাদি ইত্যাদি জায়গাতে অভিযোগ করেছেন, আমরা এটা আপনাদের বলেছি কালকে। এগুলো হয়েছে, কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে উদ্বাস্তুদের স্বার্থের বিরোধিতা করা, উদ্বাস্তুদের বাংলাদেশি বলে শনাক্ত করে ফেরত পাঠিয়ে দেওয়া, এইভাবে দাবি করা কোনো পলিটিক্যাল লিডারদের মধ্যে আমার মনে হয়, আমার জানা মতে এটা মমতা ব্যানার্জি ইউনিক। মানে মমতা ব্যানার্জি ছাড়া বোধহয় আর কেউ নেই, আমার যেটুকু মনে হয়। আমি মমতা ব্যানার্জি এবং উদ্বাস্তু তাদের বোঝবার জন্য আমি কথাগুলো বলছি। এবং দেখুন, ওই ঘটনা তাকে তো বলতে দেয়নি ওই দিন, উনি ছুঁড়ে ফেলে দিয়ে গেলেন। কিন্তু ওই যে কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে গেলেন, ওইখানেই কিন্তু ব্যাপারটা মিটল না। তিনি কি করলেন, তিনি আনন্দবাজারের দু সালের 17ই ফেব্রুয়ারি রিপোর্টটা আপনারা একটু দেখে নেবেন। 2006 সালের 17ই ফেব্রুয়ারি আনন্দবাজারে এই রিপোর্টটা বেরিয়েছিল, যেটা আমি এখন বলছি আপনাদের। সেটা কি, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালের 4 আগস্ট 2005 সালের 4 আগস্ট উদ্বাস্তুদের, 71-এর পরে আসা উদ্বাস্তুদের তাড়িয়ে দেওয়ার দাবিতে এবং ভোটার তালিকা থেকে নাম কেটে দেবার দাবিতে সাংসদ পদ থেকে ইস্তফা দেন। সাংসদ পদ থেকে ইস্তফা দেন, যে এদের তাড়িয়ে না দিলে আমি আর সাংসদ থাকব না। কবে? 2005 সালের 4 আগস্ট তিনি এই পদত্যাগপত্র পার্লামেন্টে জমা দিয়েছিলেন। আর কেউ কোনো দিন করেছে এটা? আর কোনো এমপি, কোনো দল, অনেক কিছু এদিক ওদিক হয়েছে, কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে এরকম বলা এবং এইটার জন্যই পদত্যাগ করা সাংসদ পদ থেকে, কতটা সিরিয়াস তিনি উদ্বাস্তুদের তাড়িয়ে দেওয়ার জন্যে, তাদের নাগরিকত্বটা খেয়ে নেওয়ার জন্যে, তারা যাতে এদেশে বাস করতে না পারে তার জন্যে, এটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আরেকটা ঘটনা বলি, তিনি বোধহয় 2011 সালের মে জুন মাসে সরকার গঠন করেন পশ্চিমবঙ্গে। এইটা হলো 2011 সালের 22 অক্টোবরের ঘটনা। 2011 সালের 22 অক্টোবরের ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় উন্নয়ন পরিষদে তিনি অনুপ্রবেশকারীর এই সমস্যাটা তোলেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে এত মানুষ পশ্চিমবঙ্গে আসছেন, যে কারণে পশ্চিমবঙ্গের উন্নয়ন ব্যাহত হচ্ছে। মানে তিনি তার বিরোধিতা করেন, এই উদ্বাস্তুদের বিরোধিতা করেন। কোথায় তোলেন বিষয়টা তোলেন জাতীয় উন্নয়ন পরিষদের মিটিংয়ে। কত তারিখে? 2011 সালের 20 অক্টোবর। তাহলে আমরা উদ্বাস্তু সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়েরও পরিচয় আমরা কিছু কিছু পেয়ে যাচ্ছি। আরেকটা তথ্য আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যাওয়া শুরু করেন ওই অনশন আন্দোলনের পর থেকেই। তিনি বুঝতে পারেন এটা একটা বড় সংগঠিত ফোর্স, ফলে সেটাকে যদি কোনো রকমে ম্যানেজ করা যায়, ম্যানেজ তো দু রকমে হতে পারে। এক হতে পারে তাদের পাশে দাঁড়িয়ে, তাদের সমস্যা নিয়ে লড়াই করে, তাদের অসুবিধে মিটিয়ে তাদের কাছে পাওয়া যায়। আর একটা পথ আছে, যেটা হচ্ছে তাদের ভাওতা দিয়ে, ঢপ দিয়ে, তাদের বিভ্রান্ত করে তাদের কাছে পাওয়া যায়। তো
মমতা বন্দ্যোপাধ্যায়কে তো মতুয়ারা শুরু থেকে বন্ধু বলে মনে করেন। বন্ধু মনে করার কারণ হচ্ছে বড় মাকে বড় মা বলেন, দু একবার অসুস্থ হলে তার একটুখানি চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, তাতে হয়তো 20-50 হাজার টাকা খরচ করেছেন। আর মতুয়ারা তো খুব অল্পে খুশি, গ্রামের মানুষ, সাধারণ মানুষ, এইসব কারণে তারা খুব খুশি ছিলেন। তো এরকম সময়ে তার উপরে খুব ভরসা করেছিলেন উদ্বাস্তুরা, মানে বিশেষ করে মতুয়ারা। তারা ঠাকুরনগরে একটা মিটিং ডাকেন, ঠাকুরনগরের মেলার মাঠে একটা মিটিং ডাকেন। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, সেই মিটিংয়ে প্রচুর লোক হয়েছিল। বোধহয় সংখ্যাটা কোথায় আমি দেখেছি, লক্ষাধিক লোক হয়েছিল। আমি সে মিটিংয়ে ছিলাম। মানে ডায়াচে নয়, আমি সে মিটিং দেখতে গেছিলাম। তো মমতা দেবীর কাছে একটা স্মারকলিপি মতুয়ারা দিয়েছিলেন, যাতে মূলত তাদের নাগরিকত্ব সমস্যাটা নিয়ে আলোচনা করার জন্য। উনি কিন্তু তখন আবার মন্ত্রী, আগে মন্ত্রী, মানে এই সময় তিনি মন্ত্রী হয়েছেন ইউপিএ গভর্নমেন্টের মন্ত্রী। আগে তো ছিলেন এনডিএর, বিজেপির সাথে, পরে ইউপিএ এলো, 2004 সালে ইউপিএ এলো, আর এটা 9 সালের ঘটনা। এই সময় তিনি ওই প্রথম ইউপিএতে উনি ছিলেন। তারিখটা হচ্ছে 5 ডিসেম্বর 2009 সাল এই সভাটা হয়েছিল। 5 ডিসেম্বর 2009 সাল। স্মারকলিপি দিয়েছেন যে আমাদের নাগরিকত্বের ব্যাপারটা, মানে মতুয়ারা বলছেন আমাদের নাগরিকত্বের ব্যাপারটার একটা সুরাহা আপনি করেন। তো তিনি তার ভাষণে কি বলছেন, আমি এখানে কোট আনকোট করে একটু আপনাদের শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী তখন, আমি আপনাদের স্মারকলিপি পড়েছি, বিভিন্ন দাবি দেওয়া শুনলাম। আমি রেল বিভাগের মন্ত্রী, নাগরিকত্ব নিয়ে আমার তেমন কোনো ক্ষমতা নেই। তবে বিভিন্ন রাজ্যে উদ্বাস্তু তফসিলি মানুষদের তফসিলিভুক্ত করার দাবি নিয়ে ভাবব। গোবিন্দ নস্কর ওসব দেখবেন। গোবিন্দ নস্কর তখন বনগাঁর এমপি, এবং ন্যাশনাল কমিশন ফর এসসি, বা তখন এসসি এসটি বোধহয় ছিল, ন্যাশনাল কমিশন ফর এসসি বা এসসি এসটি কমিশনের চেয়ারম্যান। তাই বলছেন, বিভিন্ন রাজ্যে উদ্বাস্তু তফসিলি মানুষদের তফসিলিভুক্ত করার দাবি নিয়ে ভাবব। গোবিন্দ নস্কর ওসব দেখবেন, ওটা ওর দপ্তরের কাজ। ঠিক এভাবে নাগরিকত্বের প্রশ্ন তিনি এড়িয়ে যান। লক্ষাধিক মতুয়া এক জায়গায় হয়ে অনেক আশা নিয়ে তার কাছে ওই মিটিংটাও ডেকেছিলেন, আর কাউকে ডাকেননি, শুধু ওনাকেই তারা ওইখানে ডেকেছিলেন। কিন্তু তিনি এইভাবে বিষয়টা এড়িয়ে গেলেন। তিনি বলেছিলেন তফসিলিভুক্ত করার ব্যাপার। নমশূদ্ররা, বিশেষ করে নমশূদ্র মতুয়ারা যারা বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে আছেন, উত্তরাখণ্ডে, উত্তরপ্রদেশে, এরকম বিভিন্ন জায়গাতে আছেন, বিহারে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে, উড়িষ্যা বোধহয় নমশূদ্ররা ইতিমধ্যেই বোধহয় তফসিলিভুক্ত। কারণ এটা মনে হয় দেশভাগের আগে থাকতে কিছু নমশূদ্র পুরী এলাকায় বসবাস করতেন বলে তাদের স্টেট তালিকায় ওটা আছে। আমি শিওর না, কিন্তু আমার মনে হচ্ছে আসাম এবং উড়িষ্যাতে নমশূদ্ররা তফসিলিভুক্ত। তো উনি যেটা বললেন যে তফসিলিভুক্ত হওয়ার জন্য কাজ করবেন, সেই সময় এটা একটা লড়াই চলছিল। মুলায়ম সিং যাদব বিধানসভাতে প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন। ছত্তিশগড়ের তখন ওই আদিবাসী মুখ্যমন্ত্রী ছিলেন, উনিও একটা প্রস্তাব নিয়ে, কংগ্রেসের, তিনিও প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন। ফলে এই সময় একটা কেন্দ্রের সরকারের একটা ভূমিকা ছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু তিনি এই বিষয়েও কিন্তু কিছু করেননি। তো এটা একটা বিষয় গেল। আমি কালকে বলতে গিয়ে
ওই যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিজেপির যে আইনজীবীদের যে সংগঠনটা, যারা ইউপিএ গভর্নমেন্ট আসার পরে যেহেতু আইন বিজেপি করেছে, সেই আইন এনআরসি কেন কার্যকরী হচ্ছে না, লোকজনকে কেন ধরে ধরে পাঠানো হচ্ছে না, প্রতি মাসে 100 করে, প্রতিদিন 100 করে, মাসে 3000, দিল্লি হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা কার্যকরী হচ্ছে না, এই যে সব বিষয়গুলো, আমি সংগঠনটার নাম বলতে পারিনি কালকে। এই সংগঠনটার নাম হলো, এটা বিজেপিরই একটা সংগঠন, অল ইন্ডিয়া লয়ার্স মানে আইনজীবী, অল ইন্ডিয়া লয়ার্স ফোরাম ফর সিভিল লিবার্টিজ, অল ইন্ডিয়া লয়ার্স ফোরাম ফর সিভিল লিবার্টিজ, তারাই এই মামলাগুলো তখন করছিলেন। এবং এই সময়ে আরেকটা তথ্য কালকে একটু বলতে ভুলে গেছিলাম, জাস্ট সামনে এলো বলে আপনাদের বলছি, যে 2000 সালের 21শে আগস্ট, তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, সেই সময় 1920 সালের পাসপোর্ট একটা সংশোধন করেছিল। 1920 সালের পাসপোর্ট অ্যাক্টে সংশোধন করে, তারপরে গিয়ে আবার 2003 সালের নাগরিকত্ব আইনও সংশোধন করে, সেটা 2003 সালে, এটা 2020 সালে, এই ভুল বলছি, 2000 সালে, 2003 সালে ওই বড় অ্যামেন্ডমেন্টটা করে, কিন্তু তার আগে 2000 সালে আবার পাসপোর্ট অ্যাক্টে, 1920 সালের পাসপোর্ট অ্যাক্টে একটা বড় সংশোধন করে। কি করে, আগে ছিল যে বেআইনিভাবে ইন্ডিয়াতে আসলে, ভারতে আসলে ধরা পড়লে তার শাস্তি ছিল 3 মাস, মাত্র 3 মাস, সেইটাকে বাড়িয়ে করা হয় 5 বছর। এটা বিজেপি করে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু বিজেপির সাথে আছেন, ওই গভর্নমেন্টেই আছেন, আর ওর সাথে জরিমানা করে 50,000 টাকা। আর যদি একই অপরাধ 2বার করে একজনে, আগে একবার ধরা পড়েছে, পরে আবার বর্ডার পারাপারি করতে গিয়ে ধরা পড়লো, তাহলে শাস্তির মেয়াদ হবে দ্বিগুণ। আর একটা বিষয়ের সাথে যুক্ত করে, যদি কোনো এরকম অনুপ্রবেশকারীকে কেউ আশ্রয় দেয়, বাড়ি ভাড়া দেয়, তাহলে সেটাও কিন্তু ওই অনুপ্রবেশকারীর যে অপরাধ, সেই একই অপরাধ বলে গণ্য হবে। ফলে কেউ যাতে তাদের আশ্রয় না দেয়, বাড়ি ভাড়া না দেয়, তার ব্যবস্থা করে। এটা 2000 সালের 21শে আগস্ট, এটা বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় মিলিতভাবে করে। আর এই সময়ই ওই যে ডিটেনশন ক্যাম্প, যেটা পরে আসামে আমরা দেখেছি, কনসেন্ট্রেশন ক্যাম্প, এইটা করারও কিন্তু সিদ্ধান্ত হয়। আর এটার জন্যে সবার আগে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছিল ওই বিজেপির ঠিক শেষের দিকটায়, 2004 সালের বা 3 সালের শেষের দিকটায় প্রথম ক্যাম্পটা হবে বলেছিল পেট্রাপোলে। এবং সেই পেট্রাপোলে ওই ডিটেনশন ক্যাম্প করার জন্যে 23 লাখ টাকা বরাদ্দও করে দিয়েছিল। তখন বুদ্ধদেববাবু ছিলেন, আলটিমেটলি তারা হয়তো এতটা উদ্যোগ নেয়নি বলে এটা আর হয়নি, কিন্তু 23 লক্ষ টাকা বরাদ্দও হয়ে গেছিল। এটা এইসব তথ্যগুলো আমি আপনাদের কালকে একটা বই দেখেছিলাম, এটা একই রকম দেখতে, কিন্তু এটা আলাদা বই। এটা কালকে দেখাচ্ছিলাম রিপাবলিকান বার্তা সংকলন, এটা নীল আকাশ সংকলন। এই নীল আকাশ বলে একটা পত্রিকা আমি দীর্ঘদিন 20-25 বছর ধরে অনিয়মিত চালিয়েছি, তার কিছু রিপোর্টের অংশ এগুলো। আর একটু আগে আপনাদের যেটা আমি পড়ে শোনালাম বিভিন্ন জায়গা, সেটা কিন্তু এই বইটা, এই যে বইটা, এইটা কিন্তু আমাদের উদ্বাস্তু সংগঠন, ওই যে জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বেঙ্গলি রিফিউজিস, তাদের পক্ষ থেকে আমরা এটা বের করেছিলাম। এটাও আমরা অনেক আগে বের করেছি, এটা 2011 সালে আমরা এটা বের করেছি। আর ওটা বোধহয় 2004-5 সালের 5-6 সালের বই ওটা। আমি একজ্যাক্ট বলতে গেলে আপনাকে একটু দেখে বলতে হবে। এটা বোধহয় বেরিয়েছিল 2007 সালে, এটা বেরিয়েছিল। তো এই বইগুলোতে এই তথ্যগুলো সংরক্ষণ করে রেখেছিলাম বলে আজকে আপনাদের আমি বলতে পারছি।
আরও কিছু তথ্য আপনাদের বলবো আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রীর কীর্তি কাহিনী, সেটাও আরেকটু আপনাদের বলি, দেখি পাই কিনা। দেখেন, এই সময়ে আনন্দবাজার পত্রিকার রিপোর্ট, এটা 2006 সালের 18ই মার্চ, 2006 সালেই 18ই মার্চ তৃণমূল কংগ্রেসের নেতারা একটা অভিযোগ করেন অলোকেশ দাসের বিরুদ্ধে। অলোকেশ দাসকে এবারে রানাঘাট কেন্দ্রের সিপিএমের প্রার্থী, মানে এখন এই যে রানাঘাট কেন্দ্রে উনি দাঁড়িয়েছেন, এর আগের বারে বোধহয় বনগাঁয় দাঁড়িয়েছিলেন, তার আগে উনি বোধহয় দুবার সম্ভবত নবদ্বীপ কেন্দ্রের, মানে ডিলিমিটেশনের আগে তখন নবদ্বীপ কেন্দ্র ছিল, সম্ভবত নবদ্বীপ কেন্দ্র, নবদ্বীপ কেন্দ্রের এমপি ছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেস এই যে শুধু সাধারণ মানুষের বিরুদ্ধে অভিযোগ করেছেন তা কিন্তু নয়, তারা এমপি অলোকেশ দাসের বিরুদ্ধেও নালিশ করেছিলেন যে তিনি বাংলাদেশি। কে করেছিলেন? তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। আনন্দবাজারে কবে বেরিয়েছিল? 2006 সালের 18ই মার্চ। এটা একটু আপনাদের জানিয়ে রাখলাম। বলাগড়ে যে 5 জন অ্যারেস্ট হয়েছিলেন, তারপরে বর্ধমানের গুসকরাতে যে অ্যারেস্ট হয়েছিলেন যে লোকগুলি, আমি কালকে জলপাইগুড়ির কিছু অভিযোগ বাংলাদেশি বলে অভিযোগ করেছেন, তাদের জেল খাটিয়েছেন বিজেপি, এটা আপনি কালকে বলেছিলাম। আজকে এটা বলছি তৃণমূল কোথায় কোথায় এটা করেছে দেখেন। তো বলাগড়ে তৃণমূল অভিযোগ করেছিল, গুসকরাতে তৃণমূল অভিযোগ করেছিল, আরও অনেক জায়গাতে করেছে। সব খবর আমার কাছে নেই, কারণ আমি আপনাকে বললে আমার কাছে পেপার কাটিংটা যদি না থাকে, পেপারের তথ্য না থাকে, আপনি তো আমাকে সাথে সাথে পার্টির যে অবস্থা আজকে, সাথে সাথে নানান রকমের কটূক্তি, নানান রকমের ঘটনা ঘটতে থাকবে। তো বলাগড়ের এইটা রিপোর্টটা বেরিয়েছিল ওই 6 সালের 9 ফেব্রুয়ারি মাসের 9 তারিখে 2006 সালে। সেখানে অভিযোগ করেছিলেন যারা এখানে ভূপেন শেঠ, বিশ্বজিৎ দাস, বনগাঁয়ের দিকে বললাম, আর আমি এটা বলাগড় বা ওই যে গুসকরা বর্ধমানে এই অঞ্চলে যারা করেছিলেন তার একটা নাম আমি এখানে দেখতে পাচ্ছি এখন রয়েছে। তার নাম হচ্ছে শ্যামা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেই সময়ের বেশ ডাকসাইটের নেতা ছিলেন। তার নাম হচ্ছে শ্যামা বন্দ্যোপাধ্যায়। জানি না এখন এমএলএ আছেন কি না, আমি অত খবর রাখি না। তার নাম ছিল শ্যামা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগগুলো করেছিলেন। তো এটা আছে। তো এইগুলো, এটা আমি বলছি কিন্তু আপনাকে এই বইটা থেকে, এই বইটাতেও এই ইয়েগুলো আছে। এইটা ওই মতুয়াদের যে আন্দোলন, সেই আন্দোলনের উপরে, নানান আন্দোলনের উপরে তাদের যে ডেপুটেশন, বিভিন্ন এমপিরা যে চিঠি লিখেছেন তার কপি টপিগুলো এখানে সব আছে। এই বইটা বেরোয় 2008 সালের জানুয়ারি মাসে। তো এগুলো আমি আপনাদের একটু দেখালাম। ফলে তৃণমূল কিন্তু উদ্বাস্তুদের সম্পর্কে যে খুব মানে কি বলবো, সহানুভূতিশীল, তারা উদ্বাস্তুদের জন্য কিছু করবেন এরকম যারা ভাবছেন, তারাও আমার মনে হয় তার উপরে আস্থা করলে ভুল করবেন। আর এইটা তো আমি অনেকবার দেখিয়েছি, আবারও তবু আপনাদের একটু দেখাই। দেখতে পাচ্ছেন তো? দেখতে পাওয়া উচিত। এইটা হলো আনন্দবাজারের 2016 সালের 18ই ফেব্রুয়ারির কাগজ। এই 18ই ফেব্রুয়ারি এটা বেরিয়েছিল। 17ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছিল। আমি একটুখানি পড়ে শোনাই, সেটা বোধহয় খুব ভালো হবে। একদম শুরুতে নিজস্ব সংবাদদাতা, বিধানসভা ভোটের মুখে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুললেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশিদের কথাটা শুনুন, পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার এখতিয়ার জেলা শাসকের হাতে ফেরানো হোক। খুব শীঘ্র নবান্ন এই মর্মে দাবি সনদ দিল্লিতে পাঠাবে বলে বুধবার মানে 17 ফেব্রুয়ারি 2016 বুধবার রাজ্য মন্ত্রিসভার পরে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এদের কিন্তু বলছেন বাংলাদেশি, বুঝলেন তো? এই যাদের ভোটার তালিকায় নাম আছে, রেশন কার্ড আছে, এদের মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলাদেশি, মন্ত্রিসভা বলছে বাংলাদেশি। তাই নবান্ন চিঠি লিখবে কেন্দ্রীয় সরকারকে যে তাদের নাগরিকত্ব দেওয়ার এখতিয়ার জেলা শাসকের হাতে ফেরানো হোক। তারপরের প্যারাগ্রাফটা পড়ি। মুখ্যমন্ত্রী বলেন, 1985 আগে পর্যন্ত বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব মঞ্জুর করতে পারতেন জেলা শাসকেরা। পরে সন্ত্রাসবাদের নাম করে কেন্দ্র তা কেড়ে নেয়। মমতার কথায় কোট, বাংলাদেশ থেকে আসা যে মানুষগুলো এ রাজ্যে 5 বছরের বেশি সময় ধরে বসবাস করছেন, রেশন কার্ড ভোটার কার্ড আছে, আমি মনে করি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তারা ভারতের নাগরিকত্ব পেতেই পারেন। আর আগে বলেছেন এরা বাংলাদেশি। তার মানে এই যাদের ভোটার কার্ডে নাম আছে, রেশন কার্ড আছে, ভোটার তালিকায় নাম আছে, তারা বাংলাদেশি, কিন্তু 5 বছর বসবাস করছেন বলে তারা নাগরিকত্ব পেতে পারেন। তাহলে তার অনুভূতি হলো এরা কিন্তু বাংলাদেশি। এবং আমি আগের যেগুলো বললাম সেগুলোর সাথে দেখুন এই রিপোর্টার মিল আছে, কিন্তু সম্পূর্ণ বিপরীত যেটা, অমিল যেটা, সেটা কি? সেটা হচ্ছে ভোটের জন্য তিনি মাঠে ময়দানে বলছেন এই যাদের ভোটার তালিকায় নাম আছে তারা সবাই নাগরিক। বরং উল্টে হুমকি দিচ্ছেন যে তারা যদি নিজেদের বাংলাদেশি বলে নাগরিকত্বের জন্য আবেদন করেন তাহলে তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন, ওই যে কিছু সুযোগ সুবিধা কেটে নেবেন ইত্যাদি ইত্যাদি বলে তিনি হুমকি দিচ্ছেন। আবেদন করলে নাগরিকত্ব হবে কি হবে না সেটা অন্য প্রশ্ন। আমরা মনে করছি যে আবেদন করেও নাগরিকত্ব হবে না, বিজেপি বলছে নাগরিকত্ব হবে। মানে বিজেপিও ক্ষেত্রে মিথ্যে কথা বলছে, বিভ্রান্ত করছে, সেটা আলাদা একটা প্রশ্ন। কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে আপনাদের বললাম। ফলে এইরকম একটা অবস্থাতে আজকে সিদ্ধান্ত নিতে হবে উদ্বাস্তু মানুষকে যে কাকে আপনারা বিশ্বাস করবেন, ভরসা করবেন। আমি তৃণমূল কংগ্রেস সিপিএম সম্পর্কেও অনেক কথা বলতে পারবো, ঠিক এইরকম নয়, কিন্তু তারাও যে খুব উদ্যোগ নেননি, তারা আরও বেশি অ্যাক্টিভ ভূমিকা নিতে পারতেন। দেখুন এই নির্বাচনও তাই হচ্ছে, এরা বলছে এরা সবাই নাগরিক বলে এইটা দিয়েই ভোট পাওয়ার চেষ্টা করছেন, আর বিজেপি নাগরিকত্ব দেব বলে ভোট পাওয়ার চেষ্টা করছেন। কংগ্রেস সিপিএম এই প্রশ্নে, উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নে অনেকটাই উদাসীন। তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের আমলে এই যে ভোট লুট, এই যে ইত্যাদি ইত্যাদি যা যা সন্দেশখালী অমুক, এইগুলো সব বলছেন। তারা এইগুলো বলে ভোট পাওয়ার চেষ্টা করছেন। বিজেপির বিরুদ্ধে বলছেন মণিপুর, তারা বলছেন আম্বানি আদানিদের সুবিধা পাইয়ে দেওয়া যে দুর্নীতি, বলছেন 15 লাখ টাকা করে জমা দেব প্রত্যেকের অ্যাকাউন্টে, এই যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল সেগুলো ফেল করেছে। বিদেশ থেকে কালো টাকা আনা তো দূরের কথা, আরও অনেক বেশি কালো টাকা নিয়ে সব পালিয়ে গেছে এবং সেগুলো বিজেপির মদদে। তারা বলছেন এই যে নির্বাচনী বন্ড, সেখানে এই ওষুধের দাম 5,000 টাকার ওষুধের দামে 2,000 টাকা দাম বেড়ে গেছে। ওই 2,000 টাকা কিন্তু ওই
নির্বাচনী যে চাঁদা দিয়েছে, তাই ব্যবসায়ীরা চাঁদা দেবে বিজেপিকে বা তৃণমূল কংগ্রেসকে পকেট থেকে? তা তো নয়, তারা চাঁদা দেবে, দিয়ে তারা বাড়তি সুবিধা পাবে, আর সেই টাকাটা ব্যবসায়ীরা আপনার পকেট কেটে তুলে নেবে, ওষুধের দাম বাড়াবে, জিনিসপত্রের দাম বাড়াবে। তো এই যে সব দুর্নীতি, বিজেপি নির্বাচনী বন্ডে অনেক টাকা দিয়েছে, তাকে বেশি বেশি বরাদ দিয়েছে, কন্ট্রাক্টরি দিয়েছে, তুমি ওই বিমানবন্দরটা নিয়ে নাও, তুমি ওই জাহাজ বন্দরটা নিয়ে নাও, হ্যাঁ তোমার কাছে আমি এই কয়লা বিক্রি করে দিলাম। ওই আম্বানিকে বলছে যে এই দক্ষিণ ভারতের গোদাবরী নর্মদার অববাহিকায় যত তেল, বলছে সব তুমি তুলে নাও। ওই যে রিলায়েন্সের সব তেলের ইগুলো হয়েছে, এই খনন কাজ যেটা পয়সা খরচ হয়, খনন করেছে কিন্তু সব ওএনজিসি। করিডোরে এমন এমন লোক বসিয়েছে ওদের সিএমডি করে, তাদের দিয়ে বলে দিয়েছে এখানে তেল পাওয়া গেল না। আসলে যেখানে যেখানে তেল পাওয়া গেছে, যা যা করার সব করে নিয়েছে ওএনজিসির টাকায়, তার মানে জনগণের পয়সায়। তারপরে রিপোর্টটা জমা দেওয়ালো, নিজের লোক সেখানে বসিয়ে দিয়েছে বিজেপি যে এখানে তেল পাওয়া গেল না, ব্যাস ব্যাপারটা মিটে গেল। এইবারে সব ঝামেলা যখন মিটে গেল, এইবারে আম্বানি বলছে, মানে বলতে গেলে 100 টাকার জিনিস 2 টাকা দামে সেটা কিনে নিল, আসলে তেল ভর্তি। এবং এইগুলো যখন বিজেপি তাকে দিয়ে দিল, তারপরে আবার যে জঙ্গল হয়ে গেছিলো রিলায়েন্সের পেট্রোল পাম্পগুলোতে, মানে রিটেল ইসের কথা আমি বলছি, সেগুলোতে আবার সব সুন্দর করে সাজিয়েছে। তো এইগুলো তারা করছে, এবং এইগুলো বলে সিপিএম ভোট নেওয়ার চেষ্টা করছে। তারা উদ্বাস্তুদের প্রশ্নে তুলনামূলকভাবে উদাসীন। এইটা সিপিএম ভাবছে যে এইটা বোধহয় কার্যকরী হবে। কার্যকরী তো নিশ্চয়ই হবে, এগুলো আছে, কিন্তু এটাও ঘটনা যে মানুষ আজকে দুর্নীতি প্রশ্নে অতটা রিয়াক্ট করে না কেন? নিশ্চয়ই কিছু হয়। এবারে অবস্থা এমন জায়গায় চলে গেছে, তৃণমূলের দুর্নীতি বা বিজেপির দুর্নীতি মানুষ ভাবছে, কিন্তু সাধারণভাবে দুর্নীতিটা এইরকম, মানুষ এখন ভাবছেন যে ও সব দল সমান। আসলে দুর্নীতি সব দলই করেছে, সিপিএম করেনি তা তো নয়, কংগ্রেস করেনি তা তো নয়। এইটাতে ফারাক হচ্ছে পরিমাণে, ডিগ্রির ফারাক, ফলে ওইটা মানুষকে খুব স্পর্শ করে না। সন্ত্রাস এরা যা করেছে সেটা তো সীমা ছাড়িয়ে গেছে, কিন্তু সিপিএম কি করেনি? করেছে। ফলে মানুষ ভাবছে যে ওই যারাই ক্ষমতায় থাকে তারাই এরকম। কিন্তু এই ইস্যুটা এক্সক্লুসিভলি উদ্বাস্তুদের ইস্যুটা কিন্তু ছিল অত্যন্ত স্পর্শকাতর, এবং এইটা নিয়েই সিপিএম যে স্ট্যান্ড নিয়েছে, আমার ধারণা এটা ঠিক নয়। তাদের উদ্বাস্তুদের, এবং সেটা শুধু ইলেকশন ইস্যু বলে বলছি না, মানবিকতার দিক দিয়েও, মানুষের আত্মমানুষের সমস্যার কথা ভেবেও উদ্বাস্তুদের এই ইস্যুটাকে কংগ্রেস সিপিএমকে আরও বেশি গুরুত্ব দিয়ে টেক আপ করা দরকার ছিল। এই ইলেকশনেই দরকার ছিল। এই ইলেকশনে যদি তা নাও হয়, তাদের ইশতেহারে যদি এটা না এসে থাকে, আসা উচিত ছিল। যদি নাও এসে থাকে, আমরা আশা করব যে এরকম একটা পরিস্থিতিতে তারা অন্তত উদ্বাস্তুদের যে সমস্যা, উদ্বাস্তুদের যে ইস্যু, বিশেষ করে নাগরিকত্বের ইস্যু নিয়ে আগামী দিনে তারা লড়াই সংগ্রাম করবেন, আমরা তাদের কাছে এই আশা করব। কারণ বিজেপি তৃণমূলের অতীত দেখে উদ্বাস্তুদের তাদের উপর আস্থা করার কোনো কারণ নেই। আস্থা করে সম্ভবত ঠকতে হবে। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।